হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি মেয়েটা না পরিস্থিতির শিকার, জানো তো। মেয়েটা মোটেই দর্শকদের ঠকায়নি, মেয়েটা পরিস্থিতির শিকার। কোন মেয়েটা? ওই যে ক্যাথা এনেছিল শ্বশুরবাড়ি থেকে, সেই মেয়েটা। কি পরিস্থিতির শিকার বলো তো। বর অত মানে কি বলবো, এত অত্যাচার করেছে যে বাড়ি থেকে বেরিয়ে এসে 498 করতে পারেনি। মানে মারের দাগ কালশিটে পিঠে দুম মেরেছে, সেইটা এসে বেরিয়ে 498 করতে পারেনি। 3 মাস পর গিয়ে করেছে। কত বলো তো পরিস্থিতির শিকারও। তারপরে কি যাও বা গেল, মা নিয়ে গেল, তারপরে কি হয়েছে না দাদা মেরে তাড়িয়ে দিল। পরিস্থিতির শিকার মানে কেন হয়? এত ভালো মেয়ে, এত ইনোসেন্ট, এত মানে কি বলবো, মানে এর এত ভালো মেয়ে আজকের দিনে হয়ই না। সেই মেয়েটার সাথে ভগবান কেন এমন করে? এই কথাগুলো যখন কারোর ভিডিও দেখে শুনি না, মানে আমার কি বলবো আমি বুঝতে পারি না। যে মানুষের সাপোর্টার হয় কিন্তু অন্ধ সাপোর্টার নয়। এই দেখো, আমি যার কথা বলছি তোমাদের সঙ্গে, তোমরা যদি আমার সাথে একমত না হও অবশ্যই ভুল ধরিয়ে দেবে, আমার কিছু ভুল ত্রুটি দেখলে অবশ্যই বলবে। তো সেক্ষেত্রে ভুল ত্রুটি দেখলে বলবো না? এত কিছু হয়ে যাচ্ছে, এত মানুষ মেয়েটার নামে এত কিছু বলছে, তারপরেও সেই যে মা 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 আরেকবার জন্ম দিয়েছিল টিন ভাঙাকে, তো সেই জন্য সে বলছে পরিস্থিতির শিকার। মেয়েটার কোনো দোষ নেই, এত কিছুর পরেও সে মেয়েটার দোষ দেখতে পায় না। যাই হোক, মেয়েটা নাকি এত টাকা রোজগার করেছে, টাকা রোজগার করে তার বন্ধুকে টাকা ধার দিয়েছিল। কি করবার জন্য? না বাড়িটা তোর এরকম অবস্থায় আছে, ইনকমপ্লিট অবস্থায় আছে, তুই বাড়িটা কমপ্লিট কর। কিন্তু ওর নিজের বাড়িটাও তো ইনকমপ্লিট। নিজের বাড়ি মানে বাপের বাড়িটা। মেয়েদের তো বাপের বাড়িটা নিজের বাড়ি হয়। আর এখন তো অনেকেই শুনেছি অর্ধেক জমি নাও, হ্যান নাও ত্যান নাও, নিয়ে বাড়ি করো, নাহলে ছাদের ওপরে বাড়ি করো, বাড়ির মধ্যে থাকো, হ্যান তা পারে। বাড়ির মধ্যে বাড়িটা ওর কি একটু গ্রামের সাইডে, ঠিক আছে, আশপাশ দেখলেই বোঝা যায়, মানে মফস্বলও নয়, ওটা একদম গ্রাম। তো সেইখানে বাড়িতে ছাদের ওপরে ঘর করে বা জমি ও বাড়ির ভিটের মধ্যেই ঘর করে ও যে কাজগুলো এখন চালাচ্ছে ফ্ল্যাটে, সেগুলো করতে পারবে? গ্রামে কিন্তু অনেক রেস্ট্রিকশন থাকে, যেটা টাউনের মধ্যে থাকে না, ঠিক আছে। আর ও যে টাউনে থাকে, মানে টাউন বলতে মোটামুটি রাস্তার ওপরে ফ্ল্যাট, গাড়ি ঘোড়া প্যাঁ সবসময় যাচ্ছে, তো সেই সব জায়গায় এই ধরনের কাজ করতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে বাপের বাড়িটা তো ওই রকম হাল। একটা মেয়ে হিসেবে তার দায়িত্ব কর্তব্য নেই? ওই তো টাইটেল দিয়েছিল যে বাবা মায়ের দায়িত্ব মেয়ে হিসেবে গ্রহণ করা উচিত, হ্যান ত্যান। এবং এটাও বলেছিল, বড় বড় ডায়লগ আছে প্রচুর, লেখাপড়া পেটে বিদ্যে সেরকম নেই, ডায়লগ প্রচুর আছে। কি বলেছিল? যে প্রতিটা বাবা মায়ের উচিত এই জিনিসটা করা, মেয়ের বিয়ের আগে কি করা না, মেয়েকে ওই যৌতুক ফন্ড না দিয়ে মেয়ের জন্য একটা বাড়ি করা। এটা থেকে কি মেন্টালিটি পাওয়া গেছিল? যে শ্বশুর বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে, সেখান থেকে মেয়েকে ডিটাচ করা, যে একটা বাড়ি করে রেখে দাও, মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে যদি পরকিয়া করে টুক করে সেই বাড়িতে আসতে পারবে। এটা যখন বলেছিল অনেকে ওকে অ্যাপ্রিসিয়েট করেছিল, হাততালি হাততালি হাততালি, কি দারুণ মনোভাব। সত্যি তো, যৌতুক পণ এ সমস্ত না দিয়ে একটা বাড়ি, প্রতিটা বাবার মেয়েকে একটা বাড়ি করে দেওয়া উচিত বিয়ের সময় মেয়ের নামে। যৌতুক পণের বিরোধী আমিও, কিন্তু বাড়ি করে দেওয়া উচিত। কেন বাড়ি করবে? সে তো একটা বাড়িতে যাচ্ছে, সেটাই তার নিজের বাড়ি, মৃত্যু সেখানে সে থাকবে, তার নিজের বাড়ি। তাহলে সেখানে মানসিকতা কি তার, যে মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পর পরকীয়া যদি করে বা কোনো কারণে অশান্তি হয়, কিছু হয়, সে তখন অনায়াসে সম্পর্ক, মানে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট না করে, একটা সম্পর্কের মধ্যে থাকে বিশ্বাস, অ্যাডজাস্টমেন্ট সব কিছু থাকে, স্যাক্রিফাইস সব কিছু থাকে, না হলে একটা সম্পর্ক পূর্ণতা পায় না। হাতের 5টা আঙুল সমান নয়। আমি যদি এইটা হই, আমার বর তবে এইটা, ঠিক আছে, কথার কথা বলছি। আমার শ্বশুরমশাই তবে এটা শাশুড়ি মা, এটা একটা ছোট ননদ। আমাকে তো সবাইকে নিয়ে থাকতে হবে, আমি কোনো আঙুলটাকে বাদ দিতে পারবো না তো। তাহলে সংসারে প্রতিটা মানুষ যখন থাকবে, আমি কাউকেই কিন্তু বাদ দিতে পারবো না। কারোর সঙ্গে আমার মতবিরোধ হতেই পারে, আমাকে অ্যাডজাস্ট করতে হবে, বোঝাতে হবে, কিছু কিছু ক্ষেত্রে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে, তবেই না সংসার। তোর মা কিছু শেখায়নি আর কিছু না, মেয়েটাকে দুম করে ঘাট থেকে নামিয়ে দিয়েছে, আপদ বিপদ মানে ঘাট থেকে বিদায় করি বাবা, কারোর ঘাড়ে একটা চাপিয়ে দিই, তারপরে তারা বুঝবে। সেই জন্যই তো বাচ্চার বাবা বলেছিল ওকে যে কীভাবে আমি 5 বছর সামলে রেখেছি আমি জানি। ওর বাবা মা সামলাতে পারেনি, মানে ওই 18 হবে কি হবে না তার আগে থেকেই ওর মানে কি বলবো উঠতি ফুর্তি শুরু হয়ে গিয়েছিল। সেই জন্যই বাবা মা সামলাতে পারেনি বলে একজনের ঘাড়ে দিয়ে দিয়েছিল, নে এবার তুই আমাদের বিপদকে সামলা। তো সেই জন্যই সামলে রেখেছিল। কিভাবে, কথাটা তখন মাথায় স্ট্রাইক করেনি। কি বলে রে ভাই, নিজের বউকে আবার সামলে রাখতে হয়? 5 বছর যে কিভাবে সামলে রেখেছি সেটা হচ্ছে আমি শুধু জানি। তো যাই হোক, এবারে হচ্ছে পরিস্থিতির শিকার, তাকেও বলা হচ্ছে পরিস্থিতির শিকার। 6.5 বছরে 2 পুরুষের নামে কেস। শুধু 2 পুরুষের সঙ্গে সম্পর্ক কি বলবো, এমন নয় যে
কেস তো শুধু নয়, আবার 3-4টে পুরুষ শুনতে পাচ্ছি, মানে 6.5 বছর, এখনো তো বাকি জীবন পড়ে আছে। ও তো এখন বাচ্চা অনেকের কাছে, কচি ছোট্ট মেয়ে, তো ওর তো সারা জীবন পড়ে আছে, কত পুরুষ আসবে যাবে। যাই হোক, ফোকলার একটা কথা মানে খুব হাস্যকর লাগলো। ওই কল রেকর্ডিংয়ে, মানে কল রেকর্ডিং তো আমরা শুনতে পাইনি, আমি তুমি আমার মতন ভিউয়ার্স, আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো শুনতে পাইনি, যারা পাওয়ার তারা মুনাফা লুটছে এবং টুকটুক করে মেয়েটাকে ছেঁড়াকাটা করছে, যেটা নাকি ম্যাডামের ইচ্ছে নেই, তার ইচ্ছের বিরুদ্ধে গিয়েও তার বাহিনীর মেয়েরা করছে। তো সেখানে গিয়ে মানে সেখান থেকেই শুনতে পেলাম ফোকলা বলেছে যে হ্যাঁ, আমি যখন ওকে আমার বাড়িতে নিয়ে যাই তখন হচ্ছে তোমার গ্রামের লোকরা বলবে যে কার বউকে নিয়ে চলে এসেছে, স্বাভাবিক, গ্রামে অনেক সময় অনেক সমস্যা হয়, তো নিয়ে চলে এসেছে। এবং প্রথম দিকে নাকি ওর বাবা মা, ফোকলার বাবা মাও নাকি মানতে চায়নি ওকে, স্বাভাবিক, কেন মানবে, বা বাড়ি তার বাচ্চা আছে একটা, তার সংসার আছে, সেরকম আমার ছেলে যতই বাজে হোক, আমি চাইবো ছেলের দেখতে বাজে হোক, গুণ না থাক, ছেলের বউটা একটা অপসরী আসুক, একটু রোজগারে আসুক, একটু শিক্ষিত আসুক, একটু ভালো পরিবার থেকে আসুক, সব ছেলের মায়েদের ইচ্ছে, ছেলের হাজার দোষ থাক, কিন্তু বউটা যেন ভালো হয়। তো সেক্ষেত্রে ওরকম বিওয়ালা মেয়ে, তার বাচ্চা আছে, হট করে তো মেনে নেবে না। তারপরে যেই না শুনেছে মেয়ে 1 লাখ টাকা মাসে রোজগার করে, টাকার গন্ধ পেয়েছে, বউ করে আনলে অসুবিধে নেই। তো এই যে কালী মন্দিরের ব্যাপারটা, সেটা কিন্তু ও ঘুরিয়ে ফিরিয়ে হলেও কিন্তু স্বীকার করেছে, যেটা শুনতে পেলাম, স্বীকার করেছে, মানে হয়েছে, বিয়ে হয়েছে। এবারে যেটা বললো সেটা তো আরো মারাত্মক, বিয়ে হয়েছে মানে গ্রামের লোকেরা মানছিল না বলে বিয়ে থা করে এনেই, মানে স্বীকৃতি দিয়েই নিয়ে এসেছে। ওটার কি কোনো স্বীকৃতির মানে আছে? কেন, শুধু লিগালি একজনের আছে ওয়াইফ, মানে একটা সিঁদুর তার মাথায় আছে, তার উপরে আবার সিঁদুরের টিক্কা লাগানো যায়। যাই হোক, তো সেটা স্বীকৃতি দেওয়ার জন্য ওর বাড়িতে, মানে ওর মানে ঠাঁই পাওয়ার জন্য, তারপরেও নাকি ঠাঁই দেয়নি, ফোকলা শুদ্ধ নাকি বিতাড়িত হয়েছিল। ফোকলা ছিল বন্ধুর বাড়িতে, আর এ ছিল কোথায়, তার বন্ধুর বাড়িতে রেখেছিল, মানে ফোকলার বন্ধুর বাড়িতে রেখেছিল। তো সেক্ষেত্রে সেই কারণে মানে মেয়েটা এতটা অসহায় ছিল, মেয়েটার পাশে থাকার জন্য নাকি ওই কালীবাড়ির মানে ব্যাপারটা সত্যি, কিন্তু ওর সাথে নাকি কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি। আমি অজ্ঞান হয়ে যাবো। কারণ কি বলতো, মানে যারা ওই যখন মানে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তার আগে মানে বলেছিল 28 দিনের আলাপ, কত পুরনো আলাপ সেটা আমরা মোটামুটি প্রত্যেকে জানি, যে 28 দিনের আলাপে ব্রাইড হুক পর্যন্ত চলে যেতে পারে, শরীর চাটাতে পারে, সে সামনে মানে কালীবাড়িতে ঘটনা ঘটিয়ে দিয়েছে। তারপরেও নাকি আজ পর্যন্ত ওদের ফিজিক্যাল রিলেশন হয়নি, বাট ওদের প্রেমের সম্পর্ক ছিল, ওদের প্রচুর প্রেমের সম্পর্ক ছিল। এটা মানে বিশ্বাস করছো তোমরা? মানে এই যে 42 মিনিটের যে কল রেকর্ডিং ছিল না, সেখানে জাস্ট একটা স্ক্রিপ্ট লিখে ওই ম্যাডামের সঙ্গে আউড়েছে, ম্যাডাম যা যা জিজ্ঞেস করেছে ওর উত্তর আগে থেকেই বুঝতে পেরেছে যে কী জিজ্ঞেস করতে পারে বা কী আমি বলবো, সেটা মোটামুটি রেডি করে রেখেই শুরু করেছিল ফোন করা। এটা কখনো বিশ্বাসযোগ্য? যেটার জন্য মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওরা নাকি নিজেরা ইন্টিমেট হয়নি, শুধু ওই মেয়েটার স্বার্থে বাঁচাবার জন্য কালীবাড়ির ঘটনাটা ঘটিয়েছে। মেয়েটাকে মানে কি বলবো, সত্যি সবাই যেন মেয়েটাকে ক্লিন চিট দিচ্ছে, সবাই, মেয়ে নারী তো ওই জন্য, কিন্তু কোথাও গিয়ে মনে হয় যেন না, ফোকলা এবং ও দুজনেই সমান দোষী, কেউ কম নয়, সমান দোষী। তো যেটা মানে এটা শুনে না আমি জাস্ট অবাক, হ্যাঁ ঠিক শুনলাম তো, দিয়ে ওই জায়গাটা আরেকবার টেনে নিয়ে শুনলাম, হ্যাঁ ঠিকই শুনছি। ও মাগো, কি ইনোসেন্ট না দুজনে, এই ফোকলা আর ফোকলি, কি ভালো কি সৎ কি মানে কি বলবো, মানে চরিত্রটা কি ভালো মানে এখন মানে ফোকলার নিজেকে সৎ সাজাবার জন্য, সাধু সন্ন্যাসী সাজাবার জন্য যে কি বকবক কি গল্প করছে বলার কথা নয়। তো এবারে আসি হচ্ছে এবার শুনতে পাচ্ছি যেটা, ফোকলা নাকি ওর ফ্ল্যাটে গিয়েছিল, হঠাৎ করে ওর ফ্ল্যাটে গিয়েছিল, তো ও নাকি ফ্ল্যাটের দরজাটা খুলে দিয়েছিল ওর মান সম্মান বাঁচাবার জন্য, মানে মেয়েটি। 1 নম্বর কথা হচ্ছে ফ্ল্যাটে গেলে পরে প্রথম কথা হচ্ছে সিকিউরিটি গার্ড আছে ওর প্রথম কথা হচ্ছে প্রথম ফ্ল্যাটটা অ্যাড্রেস রিভিল হয়ে গিয়েছিল, কারণ অ্যাড্রেস যে ওনার ছিল, ফ্ল্যাটের ওনার ছিল, মালিক ছিল, সে কিন্তু ফেসবুকে তোমার ফোন নাম্বার এটা ওটা দিয়ে রেখেছিল, রুমের ফটো, হোম ট্যুর দিয়ে রেখেছিল। তো সেখান থেকে অনেকেই ফোন করেছিল, আমিও ফার্স্ট টাইম ফোন করেছিলাম, তোমাদেরকে প্রচুর সেই ভিডিও দিয়েছি সেই সময়, তো ফোন করেছিলাম। তো মালিক অনেক কথাই বললো, কে নিতে এসেছিলো না নিতে এসেছিলো, দুজনে মিলে ফ্ল্যাট নিতে গেছিলো, তখন চাপ গাড়িওয়ালা হ্যান ত্যান, অনেক পুরনো কথা আর কি। তো তারপরে যখন ও আমাদের কাছে একদম ঘোষণা করলো যে আমার আর সম্পর্ক নেই, আমি ডিভোর্স চাই না, গদিত্বকে চাই না, ছেলে চাই, তারপরে কিন্তু ওই সেকেন্ড ফ্ল্যাটে ও গেছে। তো তাহলে ওর ফ্ল্যাটের অ্যাড্রেস তার মানে ফোকলা জানে না, কিন্তু ফোকলা পৌঁছে গেল ফ্ল্যাটে, ঠিক আছে, তাও মেনে নিলাম।
কীভাবে পৌঁছে গেল, যে না হয়তো ওকে ফলো করেছে বা আশেপাশে কারোর থেকে জানতে চেয়েছে, কোনোভাবে না কোনোভাবে ঠিক আছে ফলো টলো করে ওর কাছে ফ্ল্যাটে পৌঁছে গেছে, ফ্ল্যাটে গিয়ে নক করেছে। তো সেক্ষেত্রে মেয়েটি দরজা খুলে দিয়েছে। কি ইনোসেন্ট না, বাচ্চা মেয়ে তো বোঝেনি কিছু। তো যাই হোক, সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ফ্ল্যাটে ও যখন ঢুকবে, যদি ওই ফ্ল্যাটে ও কোনোদিন নাই গিয়ে থাকে, ঠিক আছে, কারণ সম্পর্কটা আগেই ব্রেকআপ হয়ে গেছে, ও যদি নাই গিয়ে থাকে তাহলে কিন্তু যে ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড রয়েছে, কেয়ারটেকার যে থাকে, সে কিন্তু প্রথমেই ওকে জিজ্ঞেস করবে কত নম্বর রুমে যাবেন বা আপনি কে হন। অনেক জায়গায় খাতা মেনটেন হয়, রেজিস্টার মেনটেন হয়, যেমন আমাদের ফ্ল্যাটেও রেজিস্টার মেনটেন হয়, কখন ঢুকছে কেয়ারটেকার লিখে রাখবে, সিকিউরিটি গার্ড সে লিখে রাখবে, এবং কি রিলেশনে ঢুকছে, ফ্রেন্ড না রিলেটিভ না কি, এরকম ঢুকে রাখবে, এবং সে যখন বেরোবে তাকে সাইন করিয়ে একটা মানে টাইম দেখে বার করবে। তো ম্যাক্সিমাম ফ্ল্যাটেই কিন্তু ওটা হয়। তো ওর ফ্ল্যাটে ওইসব মানলাম কিছু হয় না, কিন্তু সিকিউরিটি গার্ড যে আছে ওর মুখ থেকেই আমরা শুনেছিলাম। তো সিকিউরিটি গার্ড ওকে আটকালো না, মানে মেন গেটে ওকে আটকালো না, তারপর তো লিফটে করে ফ্ল্যাটে গেল, যদি ওকে নাই চেনে, হঠাৎ করে নাকি ওর ফ্ল্যাটে চলে গেছে। তো ওর ফ্ল্যাটে গেছে এবং ও নাকি মান সম্মান মানে চলে যাবে, ও মানে ফোকলা ঝামেলা ঠামেলা করবে, মান সম্মান চলে যাবে, সেই জন্য নাকি দরজা খুলে দিয়েছে। আচ্ছা, ওর মান সম্মানের আর কিছু আছে? মানে ও যে ব্লগ বানায়, এটা তো যারা ব্লগ দেখে প্রচুর মানুষ ওকে চেনে, প্রচুর মানুষ ওর ভিডিও দেখে, তো সেক্ষেত্রে ওর মানে হিস্ট্রি জানতে, ওর পাস্ট, ওর প্রেজেন্ট জানতে, আর ফিউচারও অনেকে ক্যালকুলেট করে নিয়েছে, তো জানতে মানুষের কি আর বাকি আছে? তো সেখানে ও নাকি মান সম্মানের ভয়ে ফোকলাকে দরজা খুলে দিয়েছে। এটা এত হাস্যকর লাগলো, কি বলবো ব্যাপারটা। এবং আরেকটা কথা, ওর ব্রেকআপ হয়ে গেছিলো অনেক দিন, আমাদেরকে ও ঘোষণা করে দিয়েছিল যে আমার সাথে আর নেই, আমি ব্রেকআপ হয়ে গেছে। তো এতদিন ধরে ও কেন ওর ওই শর্টস চ্যানেলটা ডিলিট করলো না? এতদিন লাগলো কেন শর্টস চ্যানেলটার সমস্ত কিছু ডিলিট করতে? অনেক দিন তো ওদের ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, অনেক দিন, বেশ প্রায় 8-9 মাস ব্রেকআপ হয়েছে। তাহলে তখন থেকে ও আজকে এসে ওর মনে হচ্ছে, মানে গল্পটা যবে থেকে নাটকটা সাজানো হবে তবে এসে মনে হলো চলো শর্টস চ্যানেলের এটা আমি ডিলিট করে দিই সব। ও তখন কেন করেনি? তারপরে কথা হচ্ছে, এই যে আমি এতদিন ধরে ওর সাথে নেই, সম্পর্ক নেই, তারপরে হঠাৎ করে কেন ওর ফ্ল্যাটে চলে গেল? মানে এতদিন কি ওর মধ্যে প্রতিহিংসা জাগেনি? মানে ছেলেটির মধ্যে, ফোকলার মধ্যে এতদিন প্রতিহিংসা জাগেনি? এতদিন ব্রেকআপ হয়েছে, এখন কেন এই গল্পটা শুরু হলো? প্রশ্ন হচ্ছে এগুলো, যে 8-9 মাস ব্রেকআপ হয়েছে, সেখানে হচ্ছে এখন এসে শর্টস চ্যানেল ডিলিট করতে হলো, এখন এসে ডেস্ট্রয়ার হতে হলো মানে ফোকলাকে, এদিকে এর শর্টস চ্যানেল মিনা শর্টস সেটা চলে বন্ধ করে দিতে হলো, এখন এসে কেন? প্রশ্ন হচ্ছে এটাই, এখন এসে কেন? এতদিন কেন? ব্রেকআপের এতদিন পরে কেন? হঠাৎ করে কি প্রতিহিংসার আগুন জ্বললো? নাকি কিছুই হয়নি, শুধু মানুষকে বোকা বানানো, ইমোশনাল ফুল আমরা হচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার এই সব কারণগুলো দেখেই না তখনই মানুষের মনে খটকা আসবে যে নাটক, পুরোপুরি ড্রামা। আর মায়ের ওই মানে কি বলবো, দোল খেলা, মায়ের ঘোরাঘুরি, এসব দেখে কখনো মনে হলো যে ও খুব কষ্টে আছে? ও যেমন ছিল তেমনই আছে, কিচ্ছু বদলায়নি, যেমন এনজয় করছিল তেমনই এনজয় করছে, ওর মনে কোনো দুঃখ ফুক্ষ নেই, সব নাটক, সব নাটক। যেদিন প্রথম ভিডিওটা এসে পড়েছিল যে আমার হাতে 2 টাকাও নেই, আমি 2 চোখ বেয়ে জল পড়ছিল, আমি পথের ভিখিরি, আমার সাথে এই করেছে, এখানে মেরেছে, ওখানে মেরেছে, সেখানে মেরেছে, সেদিন কিন্তু আমরা ওর হয়েই গিয়েছিলাম, সাপোর্ট করেছিলাম ওকে। কিন্তু আস্তে আস্তে যখন সব জানতে পারলাম তখন অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ সরে গেল। তো সেক্ষেত্রে আমরা কি সেদিন বুঝেছিলাম ওর নাটক? ওটা বুঝিনি। কিন্তু আজ যেটা করছে সেটাও কিন্তু নাটক, অনেকে বুঝছে অনেকে বুঝছে না। তবে আমার কমেন্ট বক্সে যারা আসছে, ম্যাক্সিমাম দর্শক যারা আসছে, বেশিরভাগই কিন্তু আমাকে কমেন্ট করে যাচ্ছে ওটা পুরো ড্রামা, ওটা পুরো নাটক। আমি সেটা প্রথম থেকেই বলে আসছি, এবার কথা হচ্ছে, আমার বন্ধু, খুব ভালো বন্ধু, আমি আমার বাপের বাড়িটা ঠিকঠাক করলাম না, প্লাস্টার করলাম না, বাপের বাড়িকে মানে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিলাম না, মেয়ে হিসেবে কর্তব্য তো বাবা মায়ের প্রতি করা। তো সেখানে আমি আমার বন্ধুর বাড়ি ঠিক করবার জন্য এত টাকা ধার দিলাম। লোকে ওটাকে ধার বলে চালাচ্ছে, ওটা ধার নয়, ওটা নিজে স্বীকার করেছে আমার শ্বশুর বাড়ি, মুদিখানা সামলাতে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে ও ভেবেছে এই বাড়িতে আমি থাকবো, ভেবেছে না থাকবে, তো আমি থাকবো। তো সেখানে আমার এই তো ফোকলার এই অবস্থা, মানে না আছে রোজগার, না আছে চাল, না আছে চুলো, কিছুই নাই। তো আমাকেই এটা করতে হবে। তো সেক্ষেত্রে ওই জন্যই বাড়িটা এত বছরে হয়নি, ফোকলার বাড়িটা। আর এই রোজগার করার সাথে সাথে সে ফোকলা মাথায় হাত বুলিয়েই হোক বা অন্য কোথাও হাত বুলিয়েই হোক, ফোকলা কিন্তু টাকাটা নিয়ে নিজের বাড়িটিকে কমপ্লিট করে ফেলেছে। ওটা ধার টার কিছু নয়, আর কাউকে লোক পায়নি, ফোকলাকে দেবে ধার। বাবাকে ধার দিতিস, বাবা তো তবু কিছু রোজগার করে,
অন্তত ফোকলার মতো তো নয়। বাবা বাবা শোধ করে দিত মেয়েকে, বাবাকে দিতিস, বলতিস বাবা তোমাকে আমি ধার দিচ্ছি, তুমি বাড়িটা ঠিকঠাক করে নাও, ঠিক আছে? তো বন্ধুকে ধার দিয়েছে। মানুষ যে কি বলবো, মানে কি বলে না, মানে বোঝাতে চাইছে যে না ওর বন্ধুকে ধার দিয়েছে। ভাই কত লাখ টাকা ইনকাম করে ফেলেছিস এই 1-1.5 বছরে, কত লক্ষ টাকা, কত? তাহলে তো ভাই সন্দেহ আসবে। মিত্তিরবাবু কিছু করলে তখন নাকি বাংলাদেশ থেকে টাকা আসে, হ্যান আসে, ত্যান আসে, অনেক আমরা শুনেছি, কালো টাকা, হ্যান টাকা, ত্যান টাকা। তাহলে এত ফুটানি মানে কই মানুষের মনে প্রশ্ন আসে না তো? ও ওই যে প্রমোশন ভিডিও, তো কত লক্ষ টাকা প্রমোশন ভিডিওতে? এই শুনতে পাচ্ছি মাস গেলে আগে 30,000 টাকা করে দিত, এখন নাকি মানে কুচক্রবর্তী পরিবারকে তোমার 60-70 হাজার টাকাও মাসে দিয়ে দিচ্ছে। এদিকে ফোকলার পরিবার আছে, নিজের ফ্ল্যাটের খরচা, হ্যান ত্যান এই সমস্ত রয়েছে। তো সেক্ষেত্রে এত কিছু রয়েছে, কত টাকা মাস গেলে রোজগার করে, কত? মানে আমার জানতে ইচ্ছে করে, তাহলে কি অন্য কিছু করে আরও যেগুলো আমরা জানি না? আমার এটা শুনে সত্যি মনে জাগে যে দেখো আমরা কিন্তু অনেক ব্লগারকে দেখি, আমরা কণিকাকে দেখি, মন্দিরাকে দেখি, তারপরে তোমার প্রিয়াকে দেখি, নাম বলতে অসুবিধে নেই, যে এত এত মানুষকে আমরা দেখি, কিন্তু সেক্ষেত্রে এদের তো এত ঠাটবার দেখি না। অবশ্যই আছে, যতটুকু প্রয়োজন ততটুকু। তাহলে এ করেটা কি? আলাদা করে কিছু করে, মানে সেটাই বুঝতে পারছি না। আলাদা করে কিছু করে যেটা ওই ফোকলা বলেছে কিছু সময়ের জন্য, কিছু টাইমের জন্য গিভ অ্যান্ড টেক পলিসি, সেগুলোতে কিন্তু খুব রোজগার আছে শুনেছি, খুব রোজগার। আর ওই যে সাদা চামড়া আছে তাতে তো আরও বেশি রোজগার হবে, তাই না? ওই যে বললো আমার অরিজিনাল চামড়াটা কিন্তু ফেরত আসা চাই, রং মাখার পরে বললো, রং যখন ওরা মাখিয়ে দিল, মানে আবির টাবির মাখিয়ে দিল, দিয়ে বললো আমার যদি অরিজিনাল চামড়া না আসে না, ওই চামড়া, কথায় লোকে বলে চামড়ার জিনিস ধুয়ে নিলেই শুদ্ধ, ওই পন্থা ও মেনেছে। মানে এটা আমার মনে হয় যে এত টাকা কোথা থেকে আসে, যে বন্ধুর বাড়ি রিপেয়ার করবার জন্য, পুরো সাজিয়ে ফেলার জন্য বন্ধুকে টাকা ধার দিচ্ছে, সবাই এখন ধার বলে চালাচ্ছে, না লোকে সন্দেহ করবে না যে ওই ছেলেটাকে কেন টাকা দিতে গেছে, ওই ছেলেটাকে বাড়ি করার জন্য কেন টাকা দিতে গেছে। তো সেটা মানুষ বুঝতে পারে কেন টাকা দিতে গেছে। যে বাড়িতে গিয়ে মুদিখানা সামলায়, গায়ে চাদরটি মুড়িয়ে মুদিখানা সামলায়, যে বাড়িতে থেকে বলে আমি শ্বশুর বাড়িতে আছি, তাই কেন ধার দিয়েছে, না এমনি দিয়েছে, না নিজের দাঁড়িয়ে থেকে নিজের পছন্দ মতো করেছে, সবটা বোঝা যায়। এবার একটা কথা আসি, এই যে ফোকলার যে কথাটা, যে কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, অথচ ফোকলা দালালের কাছে বলেছিল, মনে আছে, ওর স্বামী ওর ঠিকই করতে পারে না, মাসে একবার। হ্যাঁ, দালাল চমকে উঠেছিল, হ্যাঁ মাসে একবার, হ্যাঁ হ্যাঁ মাসে একবার, তো ওগুলোর সমস্যা হবে না? তো আমি হেক্স করেছি, অসুবিধা কোথায়, ভালোবাসার সম্পর্কে হেক্স করতেই পারি। কিরে ফোকলা, রেকর্ডিংটা বলিনি কিন্তু, বলেছিলি দালালকে, যাকে বলেছিস গলার টুটি টিপে ধরবো আমার হাতে আছে, নলিটা না টুটিটা আমার হাতে আছে, তাকে বলেছিলি, সেটা কিন্তু পাবলিক আছে, মানে ওয়াইটিতে পাবলিক করা আছে, তো সবাই শুনেছিল। তো আজকে তুই এসে বলছিস যে আমাদের কোনো রকম মেয়েটাকে শুধু বাঁচাবার জন্য আমি পাশে দাঁড়িয়েছি, এটা হয়নি। তুই যদি এটা গঙ্গা জলে দাঁড়িয়ে, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে তামা তুলসী হাতে নিয়ে বলিস, তাও মানুষ বিশ্বাস করবে না, তাও মানুষ বিশ্বাস করবে না। তবে যেটা শোনা যাচ্ছে যে বক আর ওই ফোকলার মধ্যে নাকি সমস্যা, বক আর ফোকলার মধ্যে। যাই হোক, মানে একটা গামলা, দেখো গামলা একটা, দুজনেই যদি বলে আমি খেলবো, ও বলে আমি খেলবো, ও বলে আমি খেলবো, কি করে সম্ভব বলো তো? ধীরে 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 ধীরে। তো সেক্ষেত্রে টাকা, এই বক নাকি টাকার জন্য মানে প্রচুর টাকা অলরেডি নিয়ে নিয়েছে, 5 লাখ 6 লাখ টাকা নিয়ে নিয়েছে টিনের থেকে। এই ফোকলা নাকি বলতে এই এত দিবি না, এত টাকা কেন দিচ্ছিস, এত দিবি না। তো বক ভাবলো এই যদি থাকে তাহলে তো ভাই সমস্যা, আমাকে তো টাকা আমি ঠিক মতন আদায় করতে পারবো না। আর এদিকে ফোকলা ভাবছে কে কোত্থেকে বক এসে উড়ে বসলো গামলাতে, আর এসেই টাকা এইভাবে নিচ্ছে, আমি যেটা পাওয়ার কথা ছিল আমার, আমি এত ফুসলিয়ে ফাসলিয়ে কত কষ্ট করে পাগলি ছাগলি কত কিছু আই লাভ ইউ বলে আমি ওকে বাড়ি থেকে বের করে নিয়ে এলাম কত কষ্ট করে, আর অন্য কেউ ভোগ করবে, মানে টাকা 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 অন্য কেউ ভোগ করবে, সেটা কখনো মেনে নিতে পারে? তো এই জন্যই হচ্ছে বক আর ফোকলার এই ঝগড়া, ঠিক আছে? তার মানে এই নয় যে টিন ভাঙা ফোকলাকে ছেড়ে দিয়েছে, দুটোকেই মানে কি বলবো সামলে রাখবে, সে ট্যালেন্ট ওর আছে, অসুবিধা নেই, দুটোকেই সামলে রাখবে। একটা দাদা, একটা হাঁদা, কিচ্ছু জানে না, মানে ফোকলা কিচ্ছু জানে না, কত ভালো ছেলে। তো যাই হোক, মানে বাচ্চার বাবা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, দেখেছি যে মহাপুরুষকে নিয়ে ভিডিও করব, মহাপুরুষের কথা কাল ভিডিও আসছে, কমিউনিটি পোস্ট দিয়েছে, মহাপুরুষ অর্থাৎ ফোকলা সত্যিই মহাপুরুষ, মহাপুরুষ। তো ভিডিও হয়তো ও কিছু বলবে। তো আমি একটা কথা বলি, যেটা ডিভোর্স, নর্মাল একটা ডিভোর্সের কেস, নর্মাল একটা ডিভোর্স হাজব্যান্ড ওয়াইফ
আলাদা হবে, ডিভোর্স হবে, নর্মাল একটা ডিভোর্সের কেস, সেটা নিয়ে কতদিন ধরে জল ঘোলা চলছে, তাই না? তোমাদের মনে হয় না? আমার মনে হয় যে কতই তো আকছার ডিভোর্স, আর ডিভোর্সটা এখন মানে জল ভাত হয়ে গেছে, অ্যাডজাস্ট হচ্ছে না, চলো ডিভোর্স নিই। অ্যাডজাস্ট বিশেষ করে রোজগেরে যারা মেয়ে হয় না তারা কিন্তু এটা বেশি করে করে, যারা স্বাবলম্বী মেয়ে হয়, অ্যাডজাস্ট করার কোনো ব্যাপারই নেই। তো সেক্ষেত্রে মানে স্বামী স্ত্রী বা টোনাটনির সংসার বা একটা ছানাপোনা আছে, তাতেও মানুষ মানে অ্যাডজাস্ট করতে পারে না। অ্যাডজাস্টমেন্টের কত অভাব এখনকার মানুষের মধ্যে। আগেকার দিনের মা ঠাকুমারা কত মানে জয়েন্ট ফ্যামিলি, কাকিমা জেঠিমা তাদের বাচ্চা কাচ্চা কত নিয়ে একসঙ্গে পাত পেরে খাওয়া, মানে তবু মানুষ কত রকমের সমস্যা হতো, তবু অ্যাডজাস্ট করে সংসারকে ভালোবেসে কিন্তু থাকতো। কিন্তু এখনকার মানুষের মধ্যে দেখো অ্যাডজাস্টমেন্টের এত অভাব যে কথায় কথায় ডিভোর্স। তো কথায় কথায় ডিভোর্স আমরা অনেক শুনতে পাই, আচ্ছা শুনতে পাই, ও অমুকের ডিভোর্স হয়ে গেছে, অমুকের ডিভোর্স কেস চলছে, এটা মামুলি ব্যাপার, কোনো ব্যাপার না। কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে কি জল ঘোলা হচ্ছে না আজকে 1.5 বছর ধরে, অথচ দুপক্ষই ডিভোর্স চাইছে কিন্তু হচ্ছে না। কেমন না, এখন দুপক্ষই চাইছে কিন্তু হচ্ছে না, এটা মানে জাস্ট কেমন যেন বোরিংও লাগে মাঝে মাঝে, কি রে বাবা। তো চলো, যাই হোক, এটাই বলার ছিল। ফোকলা কত মহান কাজ করেছে তাহলে ভাবো, কত মহান কাজ করেছে, একটা মেয়েকে উদ্ধার করেছে স্বামীর কবল থেকে, নৃশংস নিষ্ঠুর স্বামীর কবল থেকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে গিয়ে মানে হিরো। ওই জন্য তো কেউ বলেছিল না, রণজিৎ তো ইজ রক না ওয়াক এরকম মনে হয়। তো কত কিছু করেছে, বাট একদম সংস্পর্শে না থেকে, না ছুঁয়ে, ও আরে হচ্ছে একদম কি বলবো, সীতার মতো পবিত্র। এই গামলা হচ্ছে সীতার মতো পবিত্র। অগ্নি পরীক্ষা দিতে বললে একদম হেঁটে হেঁটে আগুনের ওপর দিয়ে যাবে। তো চলো ভিডিওটা শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।